নতুন বছর অবকাশকালীন ছুটি শেষে আজ থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম। গত ডিসেম্বরে নির্ধারিত ছুটি শেষে আগামীকালই সুপ্রিম কোর্টের প্রথম আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দিনের শুরুতে সকাল 10:30টায় আপিল বিভাগের 1 নং এজলাস কক্ষে প্রধান বিচারপতিতে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 28শে ডিসেম্বর দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছীতে। সিরাজগঞ্জের আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস। সাধারণ মানুষ শীতের কারণে জবুথবু হয়ে পড়ে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। কৃষকরা খেতে কাজ করতে পারছেন না। তীব্র শীতে দিন মজুরদের কাজ না থাকায় আর্থিক সংকটে ভুগছে। পেটের তাগিদে রিকশা শ্রমিকরা গায়ে গরম কাপড় জড়িয়ে রাস্তায় বেরোলেও তেমন যাত্রী পাচ্ছে না। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এতে গাড়ি চালাতে অসুবিধা হয়ে পড়ছে। দিনেই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার কারণে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। দর্শক, এই মুহূর্তে মাদারীপুরের কালকিনি থেকে শীতের সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিঙ্কন। যুক্ত হচ্ছি তার সাথে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় মাদারীপুরে জেঁকে বসেছে শীত। উত্তরে কনকনে হিমেল হাওয়া, ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে জনজীবন এক প্রকার জবুথবু হয়ে পড়েছে। আমরা দেখেছি ঘন কুয়াশার কারণে যানবাহন তার নিরাপত্তার জন্য হেডলাইট দিয়ে চলাফেরা করছে। আসলে দুপুর পর্যন্ত সূর্য দেখা না মেলার কারণে এলাকার শীতের তীব্রতা বাড়ছে। এই শীতে বেশি কষ্ট পাচ্ছে আসলে এলাকার অসহায় এবং খেটে খাওয়া মানুষ। তারা আসলে ঠিকমতো কাজকর্ম করতে পারছে না, তার এক প্রকার তারা অসহায় দিন যাপন করছে। আমরা কথা বলেছি মাদারীপুর জেলা আবহাওয়া অফিসের সাথে। তারা জানিয়েছেন গতকালকের তাপমাত্রা ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস, আজকের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলেছি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারা জানিয়েছেন শীতজনিত কারণে আসলে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তারা বেশ কয়েকদিনে কয়েকশো রোগীকে চিকিৎসা দিয়েছেন। তবে বয়স্ক এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদের শীতের বিশেষ যত্ন নিতে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে শীতের সর্বশেষ। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়েছে। এই ঘটনায় 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গেল রাত 1টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দা পুরাতন ব্রিজে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে যশোর থেকে একটি ডাল বোঝাই ট্রাক পাবনা যাচ্ছিল। রাত 1টার দিকে গাড়াগঞ্জ এলাকার বড়দা পুরাতন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ভোরে মোবারক হোসেন ও সকাল 8টার দিকে চালক সোহেল শেখের একজনের লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে। যশোরের শঙ্করপুরে বিএনপির নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের বড় ভাই জানিয়েছেন, শনিবার সন্ধ্যার পর আলমগীর একটি মোটরসাইকেল করে বটতলা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোটরসাইকেল থেকে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় অবস্থানে তাকে লক্ষ্য করে গুলি চালায়। সংবাদ পেয়ে তিনি যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এসে তার ভাইয়ের মরদেহ দেখতে পান। নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক সদস্য ছিলেন। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিচিত্র মল্লিক সাংবাদিকদের জানিয়েছেন, নিহতের মাথার 2 পাশে 2টি গুলি চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রমত্ত পদ্মা নদীতে পানি নেমে যাওয়ার ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ারে তীব্র ভাঙন দেখা দিয়েছে। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। শুষ্ক মৌসুমেও কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা।
ঘরের পাশে লাগানো গাছটা আজ নদীর খুব কাছে, মাটিতে ফাটল ধরেছে। ভিটেটা যেন আগেই বুঝে গেছে তার সময় ফুরিয়ে আসছে। প্রতিদিন একটু একটু করে প্রমত্ত পদ্মা কেটে নিয়ে যাচ্ছে সেই ঘর, সেই উঠোন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলাদিয়ারে এখন এমন অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের। কার ভিটা আজ যাবে, কারটা থাকবে সেটা কেউ জানে না। হুমকির মুখে পড়েছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। গেল ৩০ বছরেও এমন ভাঙন দেখেনি তারা। গত ২ সপ্তাহ আগে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে কৃষিপ্রধান এ অঞ্চলের অধিকাংশ ফসলি জমি ইতিমধ্যেই বিলীন হয়েছে নদীগর্ভে। আবাদ করতুক ভাই, আমার নদী সব কিছু ভাঙ্গি চিরি নদীর চলে গেছে। ভুট্টা ছিল, আলু ছিল, সব ভাঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। আমার বাড়িঘর ভাঙ্গি পড়ে গেছে আগেই, তারপরে আবার এখানে আসার পরে আবার এখানে ভাঙন শুরু হয়েছে। আবার ভাঙ্গন যদি রক্ষা না করতে পারেন, বসত বাড়িও থাকবে না। মাঝে মধ্যেই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও তা আসছে না কোনো কাজেই। মালবাহী ট্রলারের ঢেউয়ের আঘাতে ভাঙনের তীব্রতা হচ্ছে আরও বেশি। আর তাই অতি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। তাই সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, এই গ্রাম যাতে আমাদেরকে ছাড়া হতে না হয়। ফসলি মাঠ আপনার প্রায় 6 কিলো মতন চলে গেছে, গ্রাম গেছে 5টা। যে পানি উন্নয়ন বোর্ডের পিডি স্যার আছে, সবাইকে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে এগুলা দেখে তারা যেন তাড়াতাড়ি পদক্ষেপ নেয়। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দৌলতপুরে হাটখোলা নামক স্থানে মরিচা ইউনিয়নের এখানে একটা ব্যাপক ভাঙন সংঘটিত হচ্ছে। মূলত পানি কমে যাওয়ার কারণে পানির হাইট এবং উপরে টপ লেভেলের হাইটে ব্যাপক হওয়ার কারণে হঠাৎ করে ল্যান্ডস্লাইডিং হচ্ছে এবং ওখানে আমরা ইতিমধ্যে সাইট পরিদর্শন করছি এবং ভাঙনের তীব্রতা বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী সমাধানের পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষদের। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধ ইটভাটার জন্য কৃষি জমি থেকে জমির টপ সয়েলে কেটে নিয়ে যাওয়ার পরিবহন কাজে নিয়োজিত মাটি ভর্তি ট্রাক্টর সহ মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম আটক করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে কিসামত শেরপুর গ্রামের পাথারি ফসলি জমিতে অভিযান পরিচালনা করেন এসএলএন জসিমউদ্দিন। উপজেলা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ পরিবহন কাজে নিয়োজিত মাটি ভর্তি ট্রাক্টর ফেলে পালিয়ে যায় অসাধু মাটি খেকো চক্রের সদস্যরা। পরে তাদের অনুপস্থিতিতেই মাটি কাটার সরঞ্জাম সহ পরিবহন কাজে নিয়োজিত মাটি ভর্তি 2টি ট্রাক্টর আটক করে সাদুল্লাপুর ভূমি কার্যালয়ে আনা হয়। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভেড়ামারা শহরের কুঠি বাজারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাকিব রৌফ চৌধুরী, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিভিন্ন নেতৃবৃন্দ, বিএনপি সমর্থক বেগম জিয়ার ব্রাহ্মণবাড়িয়ার নানা আয়োজনের মধ্য দিয়ে নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কুমারশীল মোড়ে একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। সংগঠনের সভাপতি আখিনুর আক্তারের সভাপতিত্বে শিপন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইব্রাহিম খান সাদাত, সাংবাদিক মোজাম্মেল হোসেন, ফাতেমা চৌধুরী লিপি, লাইলা সুলতানা, লাইমা আহমেদ উর্মি, কোহিনুর আক্তার পিয়া সহ আরও অনেকে। অনুষ্ঠানে জেলার 9টি উপজেলার প্রায় 2 শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ঝিনাইদহের মহেশপুর পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ 3 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান। ভোলা 1 আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাচাই বাছাইতে 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান।
শনিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাইতে 9 জনের মধ্য থেকে 7 জন নির্বাচনে যাচাই বাছাইয়ের বৈধ বলে ঘোষণা করেন। জেলার রিটার্নিং কর্মকর্তা প্রশাসক ডাক্তার শামীম রহমান জানান, ভোলা 1 আসনের 9 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ যাচাই বাছাই শেষে এদের মধ্যে 7 প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করা হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরে আরও 2টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। শনিবার যশোর 5 মনিরামপুর ও যশোর 6 কেশবেপুর আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এতে 7 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও 6 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার 3 জানুয়ারি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর 5 মনিরামপুর ও যশোর 6 কেশবপুর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন জেলার রিটার্নিং কর্মকর্তা। সাতক্ষীরার 4টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 19 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 10টি মনোনয়নপত্র। শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার যাচাই বাছাই শেষে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, জেলায় মোট 35টি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে 29টি। যাচাই বাছাই শেষে 19টি বৈধ এবং 10টি অবৈধ ঘোষণা করা হয়েছে। মাগুরায় মোহাম্মদপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার জাতীয় সমাজসেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জাহমান এবং সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস 2026 পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা, পুরস্কার ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইদ মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতান আক্তার। দিনাজপুরের পার্বতীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। পার্বতীপুর উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল রাতে ঢাকায় মোরস্থ দলীয় কার্যালয়ের আয়োজনে করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এজেএম মিনহাজুল হক, পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে নগরের রূপালতলী জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ ও সংস্থাসমূহের আয়োজনে আত্ম অনুসন্ধান শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা সমাজসেবার উপপরিচালক AKM আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, সহকারী শিশু বালক বালিকা ও পিছিয়ে পড়া অনাগ্রসর জনগোষ্ঠীর সরকারের উপকারভোগীরা। লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোয়ায়ের আহমেদ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে ধরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দ্বিতীয় দফায় তার উপর আবারও হামলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পৌর শহরের 3 নং ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমেদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহমেদের ছেলে।